Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিটিজেন ভিউজ নাগরিক সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজা গোলাম রব্বানী। আজকে নাগরিক সংলাপে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অতিথি হয়ে জনাব মোহাম্মদ মাহবুব হুসাইন। উনি জয়েন করেছেন প্যারিস থেকে। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ যাবে আপনাকেও অভিনন্দন, শুভেচ্ছা। এই অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশে সবাই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাধারণত এই অনুষ্ঠানে দর্শক মণ্ডলী, আপনারা জানেন, আমরা বাংলাদেশের রাজনীতির সমসাময়িক ঘটনাবলী নিয়ে আলোচনা করি। মাহবুব ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বিশেষ করে জুলাই সনদে স্বাক্ষর সম্পর্কিত বিষয় নিয়ে। তো জুলাই সনদে আপনি জানেন যে এনসিপি, যেটা নাগরিক পার্টি, তারা স্বাক্ষর করে নাই। সো এই জুলাই সনদে নাগরিক পার্টি স্বাক্ষর না করা আর বাস্তবতা একটি আমাদেরকে রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন, জাতীয় রাজনীতিতে? ধন্যবাদ রাজীব ভাই আপনাকে। আপনি জানেন যে আজকে জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়নের আদেশ আসার কথা। তো এই জুলাই সনদ মূলত 24-এর যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের পরবর্তী পর্যায়ে জাতির একটা আশার আকাঙ্ক্ষার একটা জায়গা তৈরি হয়েছিল এবং জুলাই ঘোষণার মধ্য দিয়ে এবং আপনার পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের কমিশনের আলোচনার পর আপনার চূড়ান্ত যেই এটা হলো সনদের স্বাক্ষরের প্রশ্ন আসলো, তখন কিছু কিছু বিষয় নিয়ে আপনার প্রত্যেকটা দলের মধ্যে কিন্তু এক ধরনের আপনার মতামত ছিল। বিএনপি বলেছে, জামাত বলেছেন এবং অন্যান্য যারা ছিল তারাও বলেছেন, পাশাপাশি এনসিপি বলেছেন। এনসিপির দুইটা বিষয় আমি এখানে আনতে চাই। একটা হচ্ছে যে এনসিপি বলেছেন যে এই সনদের আপনার আইনি ভিত্তি, এবং দ্বিতীয় হচ্ছে যে গণভোটের বিষয়টি, যে এই গণভোটের মধ্য দিয়ে কি এখানে এটা চূড়ান্ত হবে নাকি পরবর্তী পর্যায়ে পার্লামেন্টে এটা পাশ করার পর আবার একটা গণভোট হবে। তার মানে এক ধরনের শুভঙ্করের ফাঁকির বিষয়টি এনসিপি অনুধাবন করতে পেরেছে বলেই এই কথাটা বলেছে। এখন রাজা ভাই, এটা কতটুকু প্রভাব ফেলবে সেটা বলার এখনো সময় হয় নাই, কারণ আপনার এটা বাস্তবায়ন কতটুকু হবে সেটার মধ্য দিয়ে মূলত আমরা বুঝতে পারবো যে এই সনদটি কতটুকু অর্থবহ হয়েছে এবং জাতির জন্য এটা কতটুকু কাজে লেগেছে। এনসিপি নিশ্চয়ই 24-এ গণঅভ্যুত্থানের যে রক্তক্ষয়ী সংগ্রাম, যেই সময়টা তারা পার করে টোটাল ফেসিবাদকে তারা ফেলে দিয়ে এক নতুন যাত্রা শুরু করেছিল, সেই যাত্রায় এনসিপিতে সবাই কিন্তু আসেনি, একটা অংশ মুভমেন্টের তারা এই দলটি করেছেন এবং এই দলের প্রতি অনেকেরই সমর্থন আছে। আমরা মনে করি যে বাংলাদেশের এই মুভমেন্টের অর্থাৎ এই আন্দোলনে যারা ছিলেন তাদের যদি একটা রাজনৈতিক আপনার মানে কি বলা যদি থাকে এখানে, তাহলে আগামী বাংলাদেশের জন্য আমি মনে করি যে এক ধরনের নতুন বার্তা এখানে বয়ে আনবে। আর জেনজিরা যে কাজটি করেছেন সেই জেনজিদের একটি বিরাট ভূমিকা এখানে থাকবে, কারণ আগামী বাংলাদেশে আপনার এই তরুণদের বাদ দিয়ে কিছুই করা যাবে না। সেজন্য আমি মনে করি যে আপনার জুলাই সনদের স্বাক্ষরের প্রশ্নে এনসিপির বিষয়টি অবশ্যই এক ধরনের আমি বলবো যে বাস্তবায়নের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করবে রাজ ভাই। না, এখানে এনসিপি দুইটা কারণে জুলাই সনদে স্বাক্ষর করে নাই। প্রথমত, যে ইন্টারিম গভর্নমেন্ট কোনো রূপরেখা দেয় নাই যে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, পাশাপাশি এটার আইনি ভিত্তি কি হবে। এবং জুলাই সনদের আইনি ভিত্তি, এটা একটা বড় প্রশ্ন। কারণ হলো যে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারকে হটানো হয়েছে এই জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে। পরবর্তীতে বিশেষ করে বিপ্লবীদের সুরক্ষার একটা বড় প্রশ্ন কিন্তু এখানে রয়ে যায়। সো বিপ্লবীরা এই জুলাই সনদের সেই সুরক্ষার ব্যবস্থাটার প্রতি বেশি জোর দিয়েছে বলে তারা মনে করে। এক, দুই নম্বর হচ্ছে যে এই জুলাই সনদ যে আইনি ভিত্তি তৈরি হবে তার জন্য একটা গণভোট
এটা আগে থেকে কিন্তু আলোচনা চলছিল যে, কিন্তু গণভোটের মধ্যে কিছু নোট অফ ডিসেন্ট আছে। আপনার জুলাই সনদের যে সংস্কারগুলো নিয়ে আসা হয়েছে, সেই নোট অফ ডিসেন্টগুলো কিভাবে গণভোটে আসবে এই বিষয়টাও সরকার পরিষ্কার করে নাই। সো এই দুটো বিষয় নিয়ে মূলত মত পার্থক্য। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই দুটো বিষয় আগামী নির্বাচনে? রাজা ভাই, আমি আগে বলছি, আমরা তো অনেকগুলো এপিসোডে কথাগুলি বলছি আমরা, যে দেখেন আপনার, আমরা 10 জন মানুষ এক জায়গায় বসে একটা বিষয় নিয়ে কথা বলছি, সেখানে 8 জন মানুষ সেই বিষয়টার সাথে একমত পোষণ করছে, 2 জন মানুষ করেনি। সেই 2 জন মানুষ যেই মানে আপনার বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা মানে 8 জনের পরে আর গ্রহণযোগ্য থাকে না। কিন্তু এই যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, এটা এক ধরনের, আমি মনে করবো যে ডেমোক্রেসির প্রতি একটা এক ধরনের অসম্মান। কারণ আপনার সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে আমরা যেই চিন্তা করেছি, এবং এই জুলাই সনদের, এবং আরো জিনিস, আপনার জুলাই সনদ, আমি তো মনে করি যে এটা আহ, বিপ্লবের সম্পূর্ণ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমি মনে করি না। কারণ এর মধ্যে যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে, হ্যাঁ, এখানে একটা কথা বলা হয়েছে যে আহত যারা, তাদেরকে সুরক্ষা দেওয়া হবে। কিন্তু যারা অংশগ্রহণ করলো দলমত নির্বিশেষে, বিভিন্ন পেশা পেশা শ্রেণীর মানুষ, আজকে যদি রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়, যারা আজকে ফেসিবাদী শক্তি যারা হারিয়ে গেছে, তাদের যদি বলে আবার যদি ফিরে আসার চেষ্টা করে, তাহলে এই যে যারা আপনার এই মুভমেন্টে অংশগ্রহণ করলো, তাদের সুরক্ষাটা কি হবে? সুতরাং আমি মনে করি যে এই জুলাই সনদটা একটা অপরিপূর্ণ এবং এক ধরনের মানে বিপ্লবীদের প্রতি এক ধরনের, আমি বলবো যে আহ ন্যায় বিচার করা হয়নি রাজা ভাই। বাবু, অনেক ধন্যবাদ। আপনি সম্প্রতি দেখেছেন যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, বিশেষ করে আপনার সেনা কর্মকর্তাদের, বিশেষ সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে। তাদেরকে সেনা কর্মকর্তা বলবেন কিনা আমি জানি না, কিন্তু সাবেক সেনা কর্মকর্তা, এখন তারা সাবেক হয়ে গিয়েছে, যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এবং আপনি দেখেছেন যে গত পরশুদিন তারা আত্মসমর্পণ করেছে আন্তর্জাতিক আদালতে। এবং আত্মসমর্পণ নিয়ে অনেক নাটকীয়তা ছিল, যে তারা আত্মসমর্পণ করবে কিনা। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরকে একটি সাবজেল ঘোষণা করে সেনাবাহিনীর ভিতরে, অর্থাৎ ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে রাখা হয়েছে, এবং সেখান থেকে একটি বিলাসবহুল গাড়িতে করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এবং পরবর্তীতে বিচারক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি বিচারক, উনি তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তো সেখানে আমরা যেটা দেখলাম, এবং সারা জাতি প্রত্যক্ষ করলো, যে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ঠিকই, কিন্তু সেটা সাব জেল, অর্থাৎ ক্যান্টনমেন্টের ভিতরেই একটি 5 স্টার হোটেল মানের একটা জায়গাতে সেখানে তাদেরকে পাঠানো হয়েছে। এবং তাদের বিলাসবহুল গাড়িতে করে সাধারণ কয়েদিদের মতো তাদেরকে ট্রিট করা হয় নাই। এই বিষয়টি জনগণ ভালো চোখে দেখছে না। আপনি কি মনে করেন এই বিষয়টা নিয়ে, যদি আপনি কথা বলেন? ধন্যবাদ ভাই, এটা একটা স্পর্শকাতর বিষয়। আপনার গত 15 বছর বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কিছু অফিসার, যারা শেখ হাসিনার অন্যায়কে সমর্থন করেছে এবং তাকে সহায়তা করেছে, এবং যার মধ্যে দিয়ে আপনি দেখবেন যে বেসিক্যালি ডিজিএফআই তো মানে সেনাবাহিনীর সদস্যরা যারা ডিজিএফআই ডিপ্লয় হয়, তারা কিন্তু আর মানে আর্মির নিয়ন্ত্রণে থাকে না, তারা সরাসরি আপনার প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে চলে যায়। এই বিষয়টা আমার একটু ব্যাখ্যা করা দরকার। যারা সেনাবাহিনীকে সরাসরি আক্রমণ করার চেষ্টা করছে, তারা কারা? তারা সেই শক্তি, আপনি 1972 সালের বাংলাদেশে নতুন সংবিধান হওয়ার পরে শেখ মুজিবের সময় যখন রক্ষী বাহিনী করা হলো পরবর্তী পর্যায়ে, তারা চেয়েছিল সেনাবাহিনীর কার্যক্রমটাকে আপনার চোট করে আনতে। এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেটা চায় যে আমার সেনাবাহিনী যাতে করে শক্তিশালী গড়ে না ওঠে, মূলত তারাই মূলত সেনাবাহিনীকে একটা নানাভাবে কালিমা যুক্ত করার জন্য পায়তারা করে। এবারও সেটা করা হয়েছে। সেনাবাহিনীতে যে যে 25 জন সদস্যকে আপনার বিচারের আওতায় আনা হয়েছে, তারা কিন্তু এখন আর সেনাবাহিনীর মধ্যে নেই, তারা কিন্তু সাবেক হয়ে গেছে। কারণ অপরাধ যারা করেছে, অপরাধের বিচার হবে, এটা হচ্ছে আপনার আইনের দৃষ্টিতে আপনার মানে মূল কথা। সেজন্য আপনি দেখবেন যে যে 25 জনকে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার আওতায় এনেছে, তারা প্রত্যেকেই কিন্তু শেখ হাসিনার অন্যায়ের সাথে যুক্ত ছিল। আয়নাঘর বলেন, তারপরে নানা রকমের গুম খুন, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং ফেসিবাদকে আপনার টিকিয়ে রাখার প্রশ্নে তারা নানাভাবে কাজ করেছে। এবং পাশাপাশি আপনি দেখবেন জুলাই অভ্যুত্থানের সময় আপনার যারা যারা
আপনার আমাদের জনগণের উপরে নানাভাবে নিপীড়ন চালিয়েছে, তারা কিন্তু এরাই, এদের মধ্যে থেকে কিন্তু করা হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে আপনার নানাভাবে আপনার তদন্তের মধ্য দিয়ে যখন চার্জশিট গঠন করা হলো, সেখানে যখন তাদের নাম আসলো, তাদেরকে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যাই হোক, তারপরে দেখা গেল যে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের নড়াচড়া শুরু হলো। কারা নড়াচড়া করলো? তারাই নড়াচড়া করলো। আপনার খোদ সেনাবাহিনীর মধ্যে কিন্তু এখনো কিন্তু মানে বিপদগামী অফিসার এখনো আছে, কিন্তু টোটাল সেনাবাহিনী, আবার দেশপ্রেমিক সেনাবাহিনী কোনোভাবেই কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, কিন্তু তাদের আপনার বিপদগামী সদস্যরাই জড়িত। এখন যেটা রাজাবে হয়েছে, ক্যান্টনমেন্টের ভিতরে আপনার সাবজেক্ট করা হয়েছে, এটাও এক ধরনের আমি মনে করবো যে আইনের প্রতি অশ্রদ্ধা। কারণ আপনার একজন আসামি কোথায় থাকবে, কোথায় তাকে রাখা হবে, এটার আপনার সিদ্ধান্ত নেবে আদালত, এবং আদালতের পদ্ধতিতে তাকে সেখানে রাখা হবে। এবং কিন্তু সেটা আপনার দেখা গেল যে তাদেরকে বিলাসবহুল গাড়িতে করে, এসি গাড়িতে করে তাকে আনা হলো। এটা হচ্ছে এক ধরনের আমি মনে করবো যে আসামিদের মানে অন্য আসামিদের প্রতি এক ধরনের ডিসক্রিমিনেশন এখানে হয়েছে। সুতরাং এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে এক ধরনের মানে বয়ান শুরু হয়েছে যে আপনার এদেরকে যারা এইভাবে জামাই আদর করে আনলো, তাদের ব্যাপারে তারা সমালোচনা করছে। আমি মনে করতে চাই, বিশেষ করতে চাই, বর্তমান সেনাবাহিনীতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা যারা সেনাবাহিনী পরিচালনা করছেন, ক্যান্টনমেন্টের বা টোটাল বাংলাদেশ সেনাবাহিনী যারা ধারণ করছেন, তাদের প্রতি আরো অনুরোধ থাকবে যে আপনাদের মধ্যে এক ধরনের বোধোদয়ের উদয় হোক যে আমরা আইনের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে নর্মাল আদালত যেগুলো আছে, যেখানে আসামি রাখা হয়, সেখানে রাখার জন্য মানে আপনারা সহায়তা করুন সরকারকে। রাজীব, আরেকটা জিনিস আমি খুব ব্যক্ত ভাষায় বলতে চাই, ট্রাইব্যুনালের প্রধান আপনার কৌশলী অর্থাৎ চিফ প্রসিকিউটর ইমতাজুল ইসলামের এই সাহসপূর্ণ ভূমিকা জাতিকে অবাক করেছে, এবং আমরা বিস্মিত হয়েছি যে এরকম সাহসীপূর্ণ ভূমিকার কারণেই আজকে ধরেন সবাই যে আইনের ঊর্ধ্বে না, বাংলাদেশের মানুষ, সে হোক সেনাবাহিনী, সে হোক নৌবাহিনী, সে হোক যারাই থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় এনেছে, এবং সর্বশেষ তাদেরকে আদালতে আত্মসমর্পণ করার জন্য আপনার বাধ্য করা হয়েছে। এটা হচ্ছে আইনের বিচার। যাবে এখানে এখানে এই যে সেনাবাহিনীর যে প্রাক্তন সদস্যদেরকে যারা এই হত্যা, খুন, গুমের সঙ্গে গত 17টা বছর জড়িত ছিল, তাদেরকে এই ভাবে যে ট্রিট করা হয়েছে আউট অফ দ্য নর্মস, যেখানে সাধারণ কয়েদিরা যেভাবে আসে, ইভেন যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও কিন্তু আসামি আছে যাদেরকে কাশিমপুর কিংবা আহ, কেরানীগঞ্জ। হ্যাঁ, কেরানীগঞ্জ, এই জায়গাগুলো থেকে এই জেলখানাগুলোতে রাখা হয়েছে এবং সেখান থেকে আনা হয় তাদেরকে প্রিজন ভ্যানে করে। তো এখানে ইনাদেরকে যে আলাদাভাবে স্পেশাল ট্রিট দেওয়া হচ্ছে, তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে এটা তো দায়িত্ব ছিল রাষ্ট্রের মিনস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের? তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি এখন উপদেষ্টা আছেন, তিনি কি তাদেরকে একটু বিশেষ খাতির করেছেন, মানে তার নিয়ম নীতি তোয়াক্কা না করে? কারণ কিছু কিছু জায়গায় প্রশ্ন উঠেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে তাদেরকে বিশেষ নজরে দেখে, আসামি ছাড়া হত্যাকারী হিসেবে না দেখে, আমাদেরকে হত্যাকারী হিসেবে দেখার বাইরে তো আর কোনো পয়েন্টস নাই, তাদেরকে অরাজক সৃষ্টিকারী, এবং সে কথা স্পষ্ট পরিষ্কার গত ট্রাইব্যুনালে 2 দিন ধরে যে আলোচনা হয়েছে, সে আলোচনার মধ্যেও কিন্তু পরিষ্কার। তো এর বাইরে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, উনি যে স্পেশাল খাতির করলেন তাদেরকে, এ ব্যাপারে জনগণ প্রশ্ন তুলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের কথা বলা বলা হচ্ছে, পদত্যাগ চাওয়া হয়েছে। আপনার দৃষ্টিকোণ কি? রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি পদত্যাগের বিষয়টাকে মানে এইভাবে আমি দেখব না। পদত্যাগ সমাধান না, সমাধান হচ্ছে যে আপনার আইনের বাস্তবায়ন দরকার। জেনারেল জাহাঙ্গীর, উনি সেনাবাহিনীর লোক ছিলেন, উনি হতে পারে ওনার মধ্যে এক ধরনের সেনাবাহিনীর প্রতি এক ধরনের দরদ থাকতে পারে, সেনা সদস্যদের দরদ থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আইনকে আপনি যদি মানে দরদের মধ্যে ফেলেন, সেটা চলবে না। কারণ আইন হচ্ছে বাংলাদেশের, দেখেন রাজা ভাই, আপনার এই যে সেনাবাহিনীর যে সদস্যরা যারা হত্যা খুনের সাথে জড়িত বা যাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তের মাধ্যমে, অবশ্যই এটা
এটা এক ধরনের, এখানে কিন্তু অনেকগুলি সেক্টর কাজ করেছে তদন্ত করতে গিয়ে, তাই না? এবং সবার কিন্তু মতামতের ভিত্তিতে কিন্তু এই চার্জশিটটা হয়েছে, তাদের ভিতরে একদম তারা এই কাজগুলি করেছে এই অভিযোগটা এসেছে। এখন বিচারের প্রশ্ন আসতে পারে, সেখানে আপনার নানা রকমের বক্তব্য থাকতে পারে, উভয় পক্ষ সেখানে আপনার উভয় পক্ষ কৌশলীরা কথা বলবে, আইনজীবীরা কথা বলবে, তারপরে আদালত রায় দিবে। কিন্তু এখন তো তারা যেহেতু বিচারের আওতায় এসছে, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে তদন্তের ভিত্তিতে, সুতরাং তারা এখন আসামি। এদেরকে দেখেন হ্যান্ডকাপ পরানো হয় নাই। আপনি দেখেন আদালতগুলিতে আপনার মন্ত্রী, এমপি, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, এরা কি ছিল না? সবাই ছিল তারা। তাহলে আপনার ইভেন কি আওয়ামী লীগ আমলে আপনার, আপনি জানেন 10 ট্রাক অস্ত্র যে মামলায় যারা ছিলেন, ডিজিএফআই প্রধান ছিলেন, পুলিশের আশা বহুদা অনেকে ছিল সেখানে, সবাই কিন্তু এই সমস্ত আদালত এই সমস্ত আপনার যে কারাগারে রাখা হয়েছে। কেন নয় এদেরকে? সুতরাং এই কেন নয় এর বিরুদ্ধে জনগণের এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এই কেন নয়ের বিরুদ্ধে আমি মনে করি যে সেনাপ্রধানের উচিত এই বিষয়টাকে আপনার সমাধান করা। কারণ সে যদি এগিয়ে এসে যদি সেদেরকে যদি নিয়মিত আপনার কি বলে জেলখানায় পাঠানোর ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি যে সেনাবাহিনী সমস্ত বিতর্কে ঊর্ধ্বে উঠে যাবে। আজকে যদি সে যদি এটা যদি সহায়তা না করে, তাহলে আপনার স্বাভাবিকভাবে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের মানে নেতিবাচক চিন্তার উদ্ভব ঘটবে, এটাই স্বাভাবিক। সেজন্য আমি আহ্বান জানাতে চাই, সেনাপ্রধান থেকে শুরু করে সরকারের উচিত হবে যে তাদের সম্মিলিত আপনার সিদ্ধান্তের মধ্য দিয়ে এই 25 জন যারা আজকে অভিযুক্ত আসামি, সেনাবাহিনীর সদস্য যারা ছিলেন, তাদেরকে আপনার অন্য আসামিদের যেভাবে ট্রিট করা হয় সেভাবে ট্রিট করা হোক। এবং তারা কিন্তু দেখেন না যাবে, একটা কথা বলা হয়েছে, তারা থাকবে কাশিমপুর কারাগারে, থাকবে কেরানীগঞ্জ কারাগারে, তারা ডিভিশন পাবে, এর কোনো আপত্তি নাই, কারণ ডিভিশন সিস্টেম তো আছে, এরা যাবেই। জেল কোর্টে তো ডিভিশন সিস্টেমটা আছে, সুতরাং সমস্যা কোথায়? এবং তারা ক্যান্টনমেন্টের মানে বিলাসবহুল জায়গায় থাকবে, এটা তো অ্যাটলিস্ট মানে হওয়া উচিত তারা যাবে। অনেক ধন্যবাদ মাহবুবা। এখানে আরেকটা বিষয় একটু খুবই জরুরি, সেটাও আলাপ করতে চাই। আমাদের চিন্তা ভাবনাগুলো আসলে আমরা হয়তোবা আমাদের এই আলোচনা যতজন শুনছেন কিংবা শুনবে পরবর্তীতে, আমরা হয়তোবা আহ, কোনো মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হয়তোবা আমাদের কথা শুনবে না, কিন্তু আমরা যে জিনিসটা মানে করছি সেটা হলো যে অ্যাটলিস্ট আমাদের যে দর্শক আছেন তাদের জন্য অন্তত কিছুটা আপডেটস এবং আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, আমাদের নিজস্ব মতামত, আমরা এগুলো প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছি না। একজন নাগরিক হিসাবে আমাদের যে এক্সপ্রেশন সেটা অন্তত দেওয়ার চেষ্টা করছি। মহব্বা, আমি এখন আপনাকে যে বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যে এতদিন যে সংস্কার কমিশন যে আলাপ আলোচনা করলেন, পাশাপাশি সরকার আপনি জানেন যে 7টা না 6টা মানে সংস্কার কমিশন করেছিল। হ্যাঁ, এই যে 6-7টা সংস্কার কমিশন করার পরে তারা কিন্তু তাদের রিপোর্ট এবং প্রস্তাবনা কিন্তু সরকারের কাছে জমা দিয়েছে। এবং বিশেষ করে নির্বাচনী সংস্কার, পুলিশ বাহিনী সংস্কার, হ্যাঁ, তারপরে যে মানে এইভাবে যে সংস্কার কমিশনগুলো করা হয়েছিল প্রত্যেকে তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে অনেক আগে, ফেব্রুয়ারির মধ্যে জমা দিয়েছিল। তো সেইগুলো বাস্তবায়নের কোনো লক্ষণ কিংবা বাস্তবায়নটা কিভাবে হচ্ছে, বিশেষ করে নির্বাচন কমিশন, কারণ এই একই নির্বাচন কমিশন যা ইতিপূর্বে স্বৈরাচারী সরকার কিংবা ইতিপূর্বের সরকারগুলা যে কমিশন তৈরি করেছিল সেই কমিশন কিন্তু এখনো বহাল। সুতরাং এবং এখানে সেই পুরনো ফ্যাসিবাদের লোকজনই কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। হয়তোবা কমিশনে এখন নতুন যারা নিয়োগ হয়েছেন তারা হয়তোবা নতুন, কিন্তু এই টোটাল যে নির্বাচন পদ্ধতির মধ্যেই ফ্যাসিবাদের লোকজন জড়িত। সুতরাং এই কমিশনের রিপোর্ট অনুযায়ী নতুন নির্বাচন কমিশন যদি পুনর্গঠন না করা হয়, তাহলে কি আগামীতে এই নির্বাচন কি এই পুরনো নির্বাচন কমিশনের আন্ডারে কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? ধর্মরাজ ভাই, আপনি ঠিকই বলেছেন যে সরকার 6টি বিষয়ে আপনার সংস্কারের বিষয়ে আপনার কাজে হাত দিয়েছিল, এবং সর্বশেষ প্রত্যেকটা আপনার কমিশন কিন্তু তাদের রিপোর্ট সরকারকে জমা দিয়েছে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু কাজ করার কথা ছিল। আমি রাজা ভাই মনে করি যে বর্তমান নির্বাচন কমিশন যারা আছে, এটা তো আসলে বিপ্লব পরবর্তী সময় এদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু আগের কেউ এখানে নাই, কিন্তু সবাই কিন্তু আগের যারা সব কিন্তু পদত্যাগ করেছে। আমার কথা হচ্ছে যে সরকার এবং পলিটিক্যাল দলের মধ্যে এক ধরনের যদি সমন্বয় না থাকে,
এক ধরনের যদি আপনার মেলবন্ধন না থাকে, তাহলে আমি মনে করি যে আগামী নির্বাচনটা ক্রেডিবল এবং সার্থক হবে না। সেখানে কিন্তু এখন দেখেন প্রত্যেকটা দলের মধ্যে এক ধরনের মানে হানাহানি মারামারি লেগে আছে বিভিন্ন জায়গায়। আপনি দেখবেন যে ফেনীতে শিবিরের উপরে ছাত্রদল, চিটাগাংয়ে ছাত্রদলের উপরে শিবির, এই বিষয়গুলো রাজা ভাই আপনার আগামী নির্বাচনের জন্য এক ধরনের আহ অন্তর হিসেবে দাঁড়াবে। সুতরাং রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্যমত না থাকে এবং সরকার যদি সেই ঐক্যমতকে সম্মান না করে, আপনি যতই ধরনের শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেন না কেন, আপনি যতই ধরনের পুলিশ, বিডিআর এবং আর্মি দিয়ে পাহারা দিয়ে নির্বাচন করেন না কেন, সেই নির্বাচন কখনো রাজা ভাই সার্থক হবে না। এবং আমি তো রাজা একটা শঙ্কা করছি যে নির্বাচনের যে কথা বলছি আমরা ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন হবে কিনা আমার সে বিষয়ে এক ধরনের শঙ্কা এবং সন্দেহ আছে। এবং এর মূল কারণ হচ্ছে যে আমরা এখনো জাতিগতভাবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কোনো রকমের পারস্পরিক শ্রদ্ধাবোধ আমরা দেখছি না। এবং পাশাপাশি সরকার কি চাচ্ছে সেটা হচ্ছে ভাই স্পষ্ট না। একটা ধোঁয়াশার মধ্যে মনে হয় যে সময়টা আমাদের পার হচ্ছে। হ্যাঁ, আমরা চটকদার অনেক কথা বলছি, অ্যাডভাইজাররা অনেক কথা বলছেন, তারা প্রেসকে ফেস করছেন, কিন্তু আসলে মানে কি হবে সেই ধরনের কোনো নির্দিষ্ট যে রূপরেখা বা এক ধরনের যে আপনার আহ, এই কি বলে করার জন্য যে এক ধরনের লাইন আপ করে দেওয়া, সেটা কিন্তু আমরা দেখি না রাজা ভাই। আপনি কি মনে করেন তাহলে জনগণ কি তাহলে এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে? অবশ্যই রাজা ভাই, আমি তো জনগণের অংশ, আপনি জনগণের অংশ, আপনি কি দশের মধ্যে আছেন? আমরা সবাই ধোঁয়াশার মধ্যে রয়েছি, রাইট? কি হচ্ছে আমরা বুঝতেছি না। কারণ দেখেন, আগে ফেসিবাদী আমলে একটা কথা চালু ছিল যে একটা ঘটনাকে আড়াল করার জন্য আরেকটা ঘটনার তারা সৃষ্টি করতো, একটা খুনকে ঢাকার জন্য আরেকটা হয়তো ইনসিডেন্ট তারা করাতো। এখন দেশে মনে হয় সেই ধরনের ঘটনা ঘটছে। যে আপনি দেখেন, এই যে যে কথাটা আমি মানে হয়তো আপনি আনবেন, যে সম্প্রতি যে সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস, বিশেষ করে ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম, সাভার, ইপিজে, অন্যান্য জায়গায় এই যে আগুন একই সময়, এবং একটা একটা লঞ্চ, হ্যাঁ ময়ূরী লঞ্চ আগুন দিয়ে পুড়িয়ে দিল রাজা ভাই, কারা তারা? কি কেন হচ্ছে এগুলো? তার মানে কি ঘটনাকে ডাইভার্ট করার জন্য, বাংলাদেশের জনগণের চিন্তাকে ডাইভার্ট করার জন্য এগুলো করা হচ্ছে কিনা, এগুলো রাজা ভাই দেখার সময় আমাদের হয়েছে। এখন বিশেষ করে আমি এই প্রসঙ্গে আসতাম, মাহবুব ভাই। এই যে সম্প্রতি ঢাকা এয়ারপোর্ট এবং চিটাগাং গার্মেন্টস ফ্যাক্টরি, তারপরে অন্যান্য জায়গাতে যে যে আগুন ধরানো হলো, কিংবা এটা স্পষ্টত যে এটা একটা পরিকল্পিত ঘটনা। সো এই পরিকল্পনার মধ্যে মানে সরকার কেন এই বিষয়গুলোকে সিরিয়াসলি ট্যাকেল দিতে পারছে না? রাজা ভাই, আপনার সরকার তো আসলে একটা প্রতিষ্ঠান, একটা একটা সেগুলি তো আসলে ধরেন জনগণের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষাকে তারা বাস্তবায়ন করবে। 24-এর পর রাজা ভাই আপনার আমাদের টোটাল সিকিউরিটি কিন্তু ভেঙে পড়েছে। আপনি ধরেন ন্যাশনাল সিকিউরিটি বলেন, আমাদের আইন শৃঙ্খলা বলেন, এগুলো কিন্তু এখন ঠিক হয় না রাজা ভাই। যে কারণে আপনি, তবে হ্যাঁ একটা জিনিস আমি আমি একটা বলতে চাই, যে 25 জন সেনা কর্মকর্তার এই ঘটনার পরেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। তার মানে যেই আপনার সুযোগ সন্ধানী চক্র এই কাজটা করেছে, তারা কারা? আমি আগে বলেছি যে যারা আমার সেনাবাহিনীকে যারা আপনার কলঙ্কিত করতে চায়, সেনাবাহিনীকে যারা জনগণের মুখোমুখি করতে চায়, তারা এই কাজটা করেছে। তারা কারা? এই যে যারা পালিয়ে গেল ফেসিবাদী চক্র, তারা কিন্তু, হ্যাঁ একটা কথা বলা হয় না যে মা পালিয়ে গেছে, ফেসিবাদের মা পালিয়ে গেছে, কিন্তু তার সন্তানরা কিন্তু এখন রয়ে গেছে। আমাদের প্রশাসন বলেন, সব জায়গায় বলেন, এখনো কিন্তু ফেসিবাদের লোকজন কিন্তু বিদ্যমান আছে। তারা কিন্তু এগুলোকে, আমি মনে করি যে তারাই এগুলোকে নানাভাবে করাচ্ছে। আজকে দেখেন ঢাকা এয়ারপোর্টের মতো একটা মানে সিকিউর এলাকায়, হ্যাঁ, যেখানে আপনার শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকে, এটা এটা এক ধরনের সংরক্ষিত এলাকা, সেই জায়গায় আগুন লাগলো, আর খুব দ্রুতই আগুন ছড়িয়ে গেলে সব পুড়ে ছাই হয়ে গেল রাজা ভাই। এই বিষয়গুলোকে আপনার এইভাবে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? এটা যদি আমার যদি সেনাবাহিনী, আমার যদি গোয়েন্দা সংস্থা, আমার প্রশাসন, আমার আইনশৃঙ্খলা বাহিনী, তারা যদি কাজ করতো ঠিক মতো, আমি মনে করি যে তাহলে, এবং জনগণ এদের মধ্যে এক ধরনের যদি মেলবন্ধন থাকতো, তাহলে আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটার কোনো কারণ নাই। কিন্তু যেহেতু মেলবন্ধন নাই, যেহেতু এক ধরনের আপনার সন্দেহের দোলাচলে আমরা চলছি, সে কারণে এই ঘটনাগুলি ঘটছে। এই ঘটনাগুলোকে আপনি যদি
নিয়ন্ত্রণ করতে চান, আপনি যদি কন্ট্রোল করতে চান, আপনি যদি বন্ধ করতে চান, আর যদি না হতে চান, তাহলে একটা জাতীয় ঐক্যমত দরকার। সেটা হচ্ছে সমস্ত দলের ভিতরে এক ধরনের দেশপ্রেমের একটা মানে উদ্ভব ঘটাতে হবে, এবং তারা মিলে বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রশাসনকে তারা সহায়তা করবে। এটা সম্ভব রাজা ভাই। আপনি এলাকা এলাকায় যদি আপনি যদি দেশপ্রেমিকদের যদি বাংলাদেশি যারা 24-এ যারা মুভমেন্ট করেছে তাদের সমন্বয়ে যদি একটা কমিটি করা যায়, যে আমরা সবসময় জাগ্রত থাকবো, কোথায় কি হচ্ছে আমরা নজরে রাখবো, আমি বিশ্বাস করি তাহলে সম্ভব এই ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করা যাবে। অনেক ধন্যবাদ মহোদয়, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এখন। বর্তমান সময়ের এই সব কিছু বিবেচনা করে আগামী নির্বাচন, সব রাজনৈতিক দল ইতিমধ্যে মাঠে ময়দানে কাজ করা শুরু করেছে। আপনি একটু আগে যে কথাটা বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিংবা মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে না, আসলে সে ধরনের কোনো প্রিপারেশন কিন্তু দেখা যাচ্ছে না। কারণ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার পূর্ব শর্তই হচ্ছে নতুন করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা। সো নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং তাদের একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে 3 মাস আগে তফসিল ঘোষণা করতে হয়, এবং মাত্র এখন অলরেডি অক্টোবর শেষ, দ্যাট মিনস নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস কিন্তু, মাত্র 3 মাস কিন্তু আছে। অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, 3 মাস আগে যদি তফসিল ঘোষণা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নভেম্বরের প্রথম 2 সপ্তাহে, অর্থাৎ নভেম্বরের 15 তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা দরকার। কিন্তু সে ধরনের কোনো প্রিপারেশন নাই। তো সেক্ষেত্রে আমরা কি বাংলাদেশের ভাগ্যাকাশে কি আবারও কি সেই অন্ধকারের ঘনঘটা, আবার কি মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র কিংবা কোনো ধরনের বড় ধরনের কোনো বিপদের মধ্যে আমরা জাতি পড়তে যাচ্ছে? কারণ একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং সরকার যদি না থাকে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক আগেই ভেঙে পড়েছে। অর্থনৈতিক পরিস্থিতিও একই অবস্থা। হ্যাঁ, হয়তোবা সরকারের রিজার্ভ বেড়েছে, কিন্তু অর্থনীতির যে মানে আপনার যে ফ্লো, যেটা জনগণের মধ্যে, কিন্তু সেই অর্থনৈতিক ফ্লোটা কিন্তু আসে নাই। ব্যবসা বাণিজ্য ভেঙে পড়তেছে। মানে ব্যবসা বাণিজ্য, অনেক ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হয়, তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তো এই বিষয়গুলো নিয়ে একটু ব্রিফ করে আমরা আলোচনা শেষ করব। রাজা ভাই, ধন্যবাদ আপনাকে। আমি এই কথাগুলি মানে এই প্রসঙ্গ জবাব দেওয়ার আগে আমি একটা বিষয় আপনাকে বলতে চাই। আপনি দেখছেন সম্প্রতি জামাত বিএনপি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, দেখা করে তারা কিছু পরামর্শ দিয়েছেন। সেটা হচ্ছে যে আপনার উপদেষ্টা পরিষদে কারা বিএনপি, কারা জামাত পন্থী, এদের ব্যাপারে এক ধরনের নালিশি করেছে এবং তাদেরকে সরায় দেওয়ার কথা বলেছে। এবং তার মধ্যে দুজন ব্যক্তির নাম এসেছে। একটা হচ্ছে যে সম্ভবত আপনার জ্বালানি উপদেষ্টা সম্ভবত, তাই না, উনি, এবং ফাজল করিম, না, ফাজল করিমের বিষয়ে বলা হয়েছে সে জামাতপন্থী, আর সালাউদ্দিন, ডক্টর সালাউদ্দিন বিষয়ে বলা হয়েছে বিএনপি। এই দুই দল থেকে কিন্তু এক ধরনের অভিযোগ আছে। সুতরাং আপনি দেখেন এখন কিন্তু মানে এক দল আরেক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, এবং জাতীয় পর্যায়ে, তাই না? এবং এদেরকে সরিয়ে দিয়ে আপনার বাংলাদেশের রাজা ভাই, বলেন তো রাজা ভাই, নিরপেক্ষ ব্যক্তি কি আছে বাংলাদেশে? কি কেউ নিরপেক্ষ ব্যক্তি কি বলতে কেউ আছে? কি হলো, সবাই তো খালেদা জিয়া একসময় বলতেন যে পাগল এবং শিশু বাচ্চা, পাগল এবং শিশু বাচ্চা ছাড়া কেউ আর রাজনীতি নিরপেক্ষ নয়। এটি বাস্তবতা। এবং পাগলও কিন্তু দেখেন, এরাও নিরপেক্ষ না। একটা শিশু কিন্তু একটা দেখবেন, আপনি দেখেন বাবা এবং মায়ের পাশে যখন থাকে, সে শিশু কিন্তু মায়ের দিকে কখনো চলে যায়, বাবার দিকে কখনো চলে যায়। সুতরাং নিরপেক্ষ বলতে কোনো শব্দ নাই রাজা ভাই। বাংলাদেশে মানে এই সমস্ত কথা বলে মূলত আগামী বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করার এক ধরনের মানে মনে অপকৌশল মনে করি। সেই জন্য আমি বলছি যে প্রত্যেক রাজনৈতিক দল উচিত আপনার দায়িত্বশীল ভূমিকা পালন করা। দেখেন 24-এ হাজার হাজার মানুষ এই যে জীবন দান করলো, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এই যে মানুষগুলো চলে গেল, তাদের কি, তাদের একটা সুন্দর বাংলাদেশ করার তারা টার্গেট তারা করেছে। কিন্তু আমরা যারা মানে সরাসরি কিন্তু ফাইট করি নাই। হ্যাঁ, আমরা লং টাইম গণতান্ত্রিক রাজনীতি করেছি, আন্দোলন করেছি, কিন্তু জুলাইতে যেটা হয়েছে সেটা কিন্তু আপনার কোনো পলিটিক্যাল দলের কিন্তু আপনার সরাসরি নেতৃত্ব হয়নি। বাংলাদেশের আপামর জনগণ এবং ছাত্রদের সমন্বয়ে কিন্তু এটা ঘটেছে। সুতরাং রাজা ভাই, মানে এই দিক থেকে বলবো যে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা। তা নাহলে কিন্তু আমরা একটা বাজে একটা অবস্থা আমরা পড়ে যাব রাষ্ট্রীয়ভাবে। নাম্বার 1। নাম্বার 2 যে রাজা ভাই, আপনি যেটা বলেছেন যে
এই সার্বিক বিষয়ের মধ্যে দিয়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবো কিনা। আমি আগে বলেছি যে যদি আমাদের মধ্যে যদি পারস্পরিক যদি মানে পরমত সহিষ্ণুতা না থাকে এবং সবার আগে বাংলাদেশ, এটা যদি আমাদের মধ্যে যদি না জাগ্রত হয়, সবার আগে একটা সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থা যদি আমাদের মধ্যে জাগ্রত না হয়, তাহলে সম্ভব না। নির্বাচন কিন্তু সমাধানের বিষয় না। আপনি নির্বাচন করতে পারেন, আপনি নির্বাচন করে একটা গভর্নমেন্ট ক্ষমতা আসবে, কিন্তু জাতি আপনাকে গ্রহণ করবে না, তাহলে সংঘাত তো রয়েই গেল। আমরা চাই পার্মানেন্ট সলিউশন, চাই আমরা যে বাংলাদেশ যাতে করে আর ফেসিবাদ উদ্ভব না ঘটে, এবং শুধু তাই না, পাশাপাশি চাঁদাবাজ, সন্ত্রাস, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে করে তার ল্যান্ডে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এবং তারা যেন তাদের অধিকার ভোগ করতে পারে, এবং তারা যেন তাদের মানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সুরক্ষা যেন সেখানে কায়েম হয়, এই বিষয়টা যদি এনশিওর না করা যায়, তাহলে নির্বাচন দেওয়া যাবে কোনো ফায়দা নাই। আমরা সেই নির্বাচন চাই যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে একটা বলবো যে আপনার এই আদর্শ ভিত্তিক রাষ্ট্র, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য, নাগরিক কল্যাণের জন্য রাষ্ট্র সেখানে কায়েম হয়ে যাবে। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আগামী পর্বেই অন্য অন্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে যে যে রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, বিভক্তির রাজনীতি, এই দ্বিধা বিভক্তির রাজনীতি নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক দলগুলো যে একে অপরের কাছে বিক্রি হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সে পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আগামী পর্বে। ভাই, ওকে রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি সর্বশেষ আহ দেশ বিদেশ সবার প্রতি একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আজকে দৈনিক নয়া দিগন্ত, আপনি জানেন যে গত 15 বছর ফেসিবাদী আন্দোলনে তারা অনেক সাহস ভূমিকা পালন করেছে। আজকে তাদের মানে ছিল, আজকে তাদের বর্ষপূর্তি, এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে দৈনিক নয়া দিগন্ত একটি সংগ্রামের নাম। আসলে এটা সংগ্রামের নাম। আপনি জানেন যে নয়া দিগন্তের দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল শাপলা চত্বরের ঘটনাকে তারা যারা ফ্লাশ করেছিল। তো নয়া দিগন্তের সমস্ত পরিবারের সদস্য যারা, কলাকুশলী যারা আছেন, তাদের প্রতি জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আপনার কাছে ভাই আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনায় শুনলাম আব্বার কাছ থেকে, এবং বোঝার চেষ্টা করলাম যে আগামী বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, এবং পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।